আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে বানান। বানানের প্রথম পর্ব অর্থাৎ প্রথম অংশ নিয়ে আজকে আমি আলোচনা করব। তো শিখন ফলটি আমরা জেনে নিব। এই পাঠ শেষে তোমরা বানান কি তা বলতে পারবে, বানানের গুরুত্ব উল্লেখ করতে পারবে, বানানের নিয়ম ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা বানান কি সেই বিষয়টি সম্পর্কে জানব। বানান বলতে বোঝায় বর্ণন করা বা বর্ণনা করা। অন্যভাবে বলা যায় বানান হলো বুঝিয়ে বলা। লিখিত ভাষায় স্বরবর্ণের পর স্বরবর্ণ কিংবা ব্যঞ্জনবর্ণের পর স্বরবর্ণ, আবার স্বরবর্ণের পর ব্যঞ্জনবর্ণ, এভাবে বসিয়ে কিন্তু আমরা একটি শব্দ তৈরি করি এবং একটি সঠিক গঠন দেবার চেষ্টা করি। এই যে সঠিক গঠন দেওয়া হচ্ছে আসলে বানান। তো বানান শিখতে গেলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী বানান লেখার নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই। ধ্বনিতত্ত্ব অংশে তোমরা দেখেছো যে আমাদের ভাষায় সব বর্ণ সব ধ্বনির প্রতিনিধিত্ব করে না, কিন্তু সব বর্ণই আমাদের লিখন পদ্ধতির আশ্রয়। আমাদের জানতে হবে কোথায় দীর্ঘস্বর, কোথায় হ্রস্বস্বর, কোথায় দন্ত ন, কোথায় মূর্ধন্য ন ব্যবহার করতে হবে। তো এসব জানার মাধ্যমে কিন্তু আমরা ভুল বানান থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো, সঠিক বানান আমরা ব্যবহার করতে পারবো। তো আসলে এমন একটা সময় ছিল যখন বাংলা বানানের নিয়মের প্রতি কারোই আগ্রহ ছিল না। এই অবস্থায় ব্যক্তি নিজের ইচ্ছে মতো বানান ব্যবহার করত। এতে বানানের ক্ষেত্রে কিন্তু বিশৃঙ্খলা দেখা দেয়। তো এই বিশৃঙ্খলা দূর করার জন্যই শুরু হয় বাংলা বানানের নিয়মের চেষ্টা। তো বাংলা ভাষায় কিন্তু বিভিন্ন উৎস থেকে শব্দ এসেছে, সেগুলো আমরা জানবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বানানের যে সংজ্ঞা সেটি আমরা বলতে পারি বাকধ্বনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে বানান। আর বানান আমরা কেন শিখব? ভাষার সামগ্রিক শৃঙ্খলা রক্ষা করার জন্য বানানের নিয়ম জানা আমাদের অত্যন্ত প্রয়োজন। তো বানানকে আমরা সুশৃঙ্খলভাবে ব্যবহার করার জন্যই কিন্তু আমাদের বানানের শিক্ষার প্রয়োজন রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বানান সম্পর্কে বিস্তারিত জানব। তো আমরা দেখি বাংলা বানানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কারা রেখেছে এবং কত সালে সেটি ঘটেছে সেটি আমরা জানব। বাংলা বানানের নিয়ম বেঁধে দেওয়ার ক্ষেত্রে প্রথম উদ্যোগী ভূমিকা পালন করে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত বাংলা বানানের নিয়ম এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1936 সালে এবং দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় 1937 সালে। এরপরে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 1988 সালে বাংলা বানানের একটি নীতিমালা প্রণয়ন করে। পরবর্তীতে বাংলা একাডেমি 1992 সালের জানুয়ারি মাসে প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে প্রকাশিত করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি বাংলা ভাষায় উৎস অনুসারে কিন্তু শব্দকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ বাংলা ভাষায় বিভিন্ন উৎস থেকে শব্দ এসেছে এবং সেগুলো বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। তো সেখানে আমরা উৎস অনুসারে সেই শব্দগুলোকে 5টি ভাগে ভাগ করা যায়।
সেগুলোর মধ্যে রয়েছে তৎসম, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দ। এখন আমাদের এই 5 ধরনের শব্দের মধ্যে তৎসম, অর্ধ তৎসম ও তদ্ভব শব্দ সংস্কৃত উৎসজাত, অর্থাৎ 5 ধরনের শব্দের মধ্যে এই 3 ধরনের শব্দই কিন্তু আমাদের সংস্কৃত শব্দ থেকে আগত। দেশি শব্দগুলো প্রাক আর্য, দ্রাবিড়, অস্ট্রিক প্রভৃতি অনার্য জাতীয় ভাষা থেকে আগত। বিদেশি বা বৈভাষিক শব্দসমূহ আরবি, ফার্সি, পর্তুগিজ, তুর্কি, ইংরেজি, ফরাসি, ওলন্দাজ প্রভৃতি ভাষা থেকে আগত। এখন আমরা নত্যবিধান ও সত্যবিধান আলোচনার ক্ষেত্রে তৎসম শব্দ সম্পর্কে উল্লেখ করা প্রয়োজন, অর্থাৎ আজকে আমরা যে বানান পড়ব সেটির ক্ষেত্রে নত্যবিধান ও সত্যবিধান খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমাদের যে পাঠ্যপুস্তক সেটিতে বানানের জন্য শুধুমাত্র এই দুটি বিষয়কেই কিন্তু আলোচনা করা হয়েছে। আর এই দুটি বিষয়ের সাথে তৎসম শব্দের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তো সংস্কৃত থেকে সরাসরি যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলোই হচ্ছে তৎসম শব্দ। এখানে তৎ বলতে বোঝায় সংস্কৃতকে, অর্থাৎ যা সংস্কৃতের মতো তাই হচ্ছে তৎসম শব্দ। তো আমরা এখন নত্যবিধান সম্পর্কে জানব। তোমাদের পাঠ্য বইতে বানানের ক্ষেত্রে শুধুমাত্র নত্যবিধান এবং সত্যবিধান সম্পর্কেই আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথমে নত্যবিধান সম্পর্কে জানব। যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের বানানে দন্ত নয়ের পরিবর্তে মূর্ধন্য ন ব্যবহৃত হয় তাকে নত্যবিধান বলে, অথবা তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন এর সঠিক ব্যবহারের নিয়মকে নত্যবিধান বলে, যেমন ঋণ, তৃণ, হরণ, চরণ, ভাষণ ইত্যাদি। তো এরপরে আমরা নত্যবিধানের যে নিয়মাবলী রয়েছে সেগুলো সম্পর্কে জানব। তো প্রথমে আমাদের রয়েছে তৎসম শব্দে রি, র, মূর্ধন্য স এই 3টি বর্ণের পরে এবং রিকার, রফলা, রেফ, ক্ষীয় এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়, যেমন তৃণ, চরণ, চিত্রণ, স্বর্ণ, প্রেষণা, শিক্ষণ ইত্যাদি শব্দ। এরপরে আমাদের রয়েছে একই শব্দের মধ্যে রি, রিকার, র, রেফ, রফলা বা মূর্ধন্য স এর যে কোনোটির পর যদি স্বরবর্ণ অথবা ক বর্গীয় বা ক বর্গ থেকে ক, খ, গ, ঘ, ঙ এরপরে প বর্গীয় বা প বর্গের প, ফ, ব, ভ, ম এবং অন্তস্থ জ, অন্তস্থ য়, হ কিংবা অনুস্বার এসব বর্ণের এক বা একাধিক বর্ণ থাকে, তবে তার পরবর্তী দন্ত ন মূর্ধন্য ন হয়, যেমন অর্পণ, হরিণ, শ্রবণ ইত্যাদি। এরপরে আমাদের রয়েছে যুক্ত ব্যঞ্জনে ট বর্গের বর্ণগুলোর ট, ঠ, ড, ঢ এর পূর্বে দন্ত ন এর পরিবর্তে মূর্ধন্য ন হয়, যেমন কণ্টক, ঘণ্টা, পণ্ডিত ইত্যাদি। এরপরে আরো কিছু নিয়ম রয়েছে, সেগুলোর মধ্যে প্র, পরা, পূর্ব, অপর এগুলোর পর অহন্য শব্দ বসলে
অহন্য শব্দের দন্ত ন মূর্ধন্য ন হয়, যেমন পূর্বাহ্ন, পূর্ব যোগ অহন্য, পূর্বাহ্ন। অপরাহ্ন, অপর যোগ অহন্য, অপরাহ্ন। এগুলোতে আমাদের মূর্ধন্য ন হবে। এরপরে রয়েছে কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য ন হয়, অর্থাৎ এগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না, প্রচলিত নিয়মে কিন্তু আমাদের মূর্ধন্য ন ব্যবহৃত হয়ে থাকে, যেমন তুন, গণ, গণক, নিক্কণ ইত্যাদি শব্দ। এরপরে আমরা জানব নত্যবিধান নিষেধ, অর্থাৎ কোথায় কোথায় মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না, সেখানে দন্ত ন ব্যবহার করতে হবে, সেটি আমরা এখন জানব। প্রথমে রয়েছে যুক্ত ব্যঞ্জনে ত বর্গের, অর্থাৎ ত, থ, দ, ধ দন্ত ন পূর্বে দন্ত ন হয়, যেমন দুরন্ত, অন্ত, বন্ধু ইত্যাদি শব্দে। এরপরে রয়েছে রি, র মূর্ধন্য স এরপর স্বরবর্ণ বা ক বর্গ, প বর্গ, অন্তস্থ জ, অন্তস্থ য়, হ কিংবা অনুস্বার ব্যতীত অন্য বর্ণ থাকলে পরবর্তী দন্ত ন মূর্ধন্য ন হয় না, অর্থাৎ দন্ত নয় হয় সেই শব্দগুলোতে, যেমন গিন্নি, সোনা, অর্জন, বর্জন ইত্যাদি শব্দ। এরপরে আমাদের রয়েছে বিদেশি শব্দের বানানে সর্বদা দন্ত ন হয়, যেমন গ্রিন, ইস্টার্ন, কেরানি, সেকেন্ড ইত্যাদি শব্দে আমাদের এই শব্দগুলো বিদেশি শব্দ, এর জন্য এখানে দন্ত ন ব্যবহার করা হয়েছে। এরপরে আমাদের ক্রিয়াপদের বানানে দন্ত ন হয়, যেমন পারেন, করেন, ধরেন কিংবা মারেন ইত্যাদি শব্দ। এরপরে সমাসবদ্ধ শব্দের পূর্ব পদে রি, র মূর্ধন্য স থাকলেও পর পদের দন্ত ন মূর্ধন্য ন না হয়ে অপরিবর্তিত থাকে, অর্থাৎ দন্ত ন থেকে যায়, যেমন ত্রিনয়ন, দুর্নাম, অগ্রনায়ক ইত্যাদি শব্দ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যতটুকু জানলাম সেখান থেকে তোমরা কতটুকু শিখতে পেরেছো, সেটির জন্য আমার মূল্যায়নে কিছু প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, সেটি আমরা দেখব। তোমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, বানান কাকে বলে? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এটি পেরেছো। বানান বলতে বর্ণন বা বর্ণনা করাকে বোঝায়। এছাড়া বাকধ্বনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে বানান। এরপরে বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে কোন প্রতিষ্ঠান প্রথম উদ্যোগ গ্রহণ করে? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম উদ্যোগ গ্রহণ করেন। এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে বাংলা বানানের নিয়মের প্রথম সংস্করণ প্রকাশিত হয়? প্রথম সংস্করণ 1936 সালে প্রকাশিত হয়। কোন শব্দের বানানে মূর্ধন্য ন হবে? তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন ব্যবহার করতে হবে। এরপরে তৎসম শব্দের পর কি হয়? তৎসম শব্দে র এর পর কি হয়? র এর পর মূর্ধন্য ন ব্যবহার করা হয়। তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো উত্তর পেরেছো। এরপরে তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। বাড়ির কাজে আমি তোমাদের জন্য দিয়েছি বাংলা বানানের নত্যবিধানের নিয়মাবলী লেখো। এছাড়া
বানান শুদ্ধ করে লিখো। আয়রন, করেন, প্রশিক্ষণ, ব্যাকরণ, সর্বনাম, অগ্রনায়ক, গণিত, অপরাহ্ন, জার্মানি, নগণ্য এ শব্দগুলোর সঠিক বানান তোমরা লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়ির কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করবে। নিশ্চয়ই তোমরা ক্লাসটি ভালোভাবে দেখেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করছি। আগামী ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।